প্রায় 15 বছর পর পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশ পাকিস্তান আলোচনায় গুরুত্ব পাচ্ছে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি ও শিক্ষা সংস্কৃতি। আলোচনার মাধ্যমে ঐকমত্য সনদ তৈরির প্রত্যয় কমিশনের বেশি ভালো করতে গিয়ে জন আকাঙ্ক্ষা স্থিমিত না করার আহ্বান বিএনপি। পলিটেকনিক শিক্ষার্থীদের রেল ব্লকেট কর্মসূচি স্থগিত, 6 দাবি নিয়ে সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক। এবং দেশের বিভিন্ন স্থানে আগামী 3 দিন ভারী বৃষ্টি সহ বজ্রপাতের আভাস, সবাইকে সতর্কতা থাকার আহ্বান আবহাওয়া দপ্তরের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। এবারে বিস্তারিত। প্রায় 15 বছর পর পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বসেছে বাংলাদেশ ও পাকিস্তান। পারস্পরিক বোঝাপড়া, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে উভয় পক্ষের জন্য বৈঠকটি তাৎপর্যপূর্ণ। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রবেশ করেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। আলোচনার প্ল্যাটফর্ম ফরেন অফিস কনসালটেশন বা FOC-তে বাণিজ্য, বিনিয়োগ, কানেক্টিভিটি, প্রতিরক্ষা, শিক্ষা, কৃষি, মৎস্য, সংস্কৃতি, খেলাধুলা সহ বিভিন্ন খাতে সহযোগিতার মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। সবশেষ 2010 সালে ইসলামাবাদে বৈঠক করেন দুই দেশের পররাষ্ট্র সচিবরা। এছাড়া অর্থমন্ত্রী পর্যায়ের অর্থনৈতিক কমিশনের সর্বশেষ বৈঠক হয় 2005 সালে। সংস্কার নিয়ে বিএনপি সুনির্দিষ্ট মতামত দিয়েছে জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন, আলোচনার মাধ্যমে একটি ঐকমত্য সনদ তৈরি করার কমিশনের লক্ষ্য যাতে বাংলাদেশ সাংবিধানিক ও গণতান্ত্রিকভাবে শক্তিশালী হয়। জাতীয় সংসদের LD হলে বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, পরিবর্তনের প্রয়োজন আছে, কিন্তু খুব বেশি ভালো করতে গিয়ে যাতে মানুষের আশা আকাঙ্ক্ষা স্থিমিত না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। একটা ইতিবাচক পরিবর্তনের জন্য বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে বলেও জানান তিনি। দেশের রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে যে সমস্ত দল দীর্ঘদিন যাবৎ এই দাবি উত্থাপন করেছেন, কর্মসূচি দিয়েছেন, একই সঙ্গে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি রাষ্ট্র সংস্কারের তাগিদ দিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার শীর্ষে তার অগ্রগণ্য অবস্থান আছে। আমরা সবাই চাই ভালো চাই, আরো ভালো চাই, আরো ভালো চাই, কিন্তু খুব বেশি ভালো করার জন্য যেন আমরা এত সময় না দিই, যাতে মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটা স্থিমিত হয়ে যায়। নিশ্চয়ই আমরা আরো ভালো করব, আরো ভালো করতে চাই এবং এই ভালো করার প্রয়াস অব্যাহত থাকবে, সব সময় থাকবে। সংস্কার একটা সদা চলমান অনিবার্য প্রক্রিয়া, হতেই হবে। সচিবালয় শিক্ষা মন্ত্রণালয় বৈঠকে বসেছে আন্দোলনরত পলিটেকনিক শিক্ষার্থীরা। দুপুর 12টার দিকে সচিবালয়ে যান কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ 15 সদস্যের প্রতিনিধি দল। তাদের 6 দফা দাবির বিষয়ে আলোচনা করছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিন। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের 30% প্রমোশন কোটা বাতিল, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল সহ মোট 6 দাবিতে বুধবার থেকে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। আজ রেল ব্লকেট কর্মসূচি থাকলেও আলোচনার জন্য তা শিথিল করা হয়। এ নিয়ে আরো জানাতে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাসির উদ্দিন। নাসির, পলিটেকনিক শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা উপদেষ্টার বৈঠকে কি তথ্য আছে আপনাদের কাছে, জানাবেন আমাদের। সাব্বির, বৈঠকটা হচ্ছে আসলে শিক্ষা উপদেষ্টা না, বৈঠক হচ্ছে কারিগরি বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিন, তার সঙ্গে বৈঠকটা চলছে এবং বৈঠক শুরু হয়েছে দুপুর 12টায়, অর্থাৎ 1 ঘন্টা বৈঠক পার হয়েছে এবং সেখানে আছে কারিগরি বাংলাদেশ ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলনটা চলছে সেই আন্দোলনের 17 সদস্যের প্রতিনিধি দল এবং
যে বলছিলাম অতিরিক্ত সচিব, তার সঙ্গে বৈঠকটি চলছে, 1 ঘন্টা পার হয়েছে এবং সেটা হয়তো খুব বেশি সময় আর চলার কথা না, বা 1 থেকে 1 ঘন্টা পার হয়ে গেছে, আধা ঘন্টার ভিতরে বৈঠক শেষ হওয়ার কথা। বৈঠকের বিষয়ে যেগুলো আমরা আসলে আগে থেকে জানি যে বৈঠকটা কেন চলছে, তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো সরকারের কাছে পেশ করা, বিশেষ করে যে 6টি দাবিটার কথা তারা গতকাল থেকেই বলে আসছিল। সেই দাবির বিষয়টাতে একটি বড় আছে যে তারা স্বতন্ত্র একটি উচ্চশিক্ষার জন্য স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয় তারা চাচ্ছে এবং তাদের এই যে কার্যক্রম, কারিগরি শিক্ষা বোর্ডের যে কার্যক্রমগুলো সেগুলো আরও ভালোভাবে এবং চালানোর জন্য একটি আলাদা মন্ত্রণালয় দাবি করছে, যেটা কারিগরি মন্ত্রণালয় নামে তারা দাবি করছে। সেরকম আছে যেটা আপনি বলছিলেন একটি দাবির কথা, যে যে কোনো বয়সে ডিপ্লোমা ইন পলিটেকনিক ইঞ্জিনিয়ার্স যে কোনো বয়সে যাতে ভর্তি হতে না পারে সেই সুযোগ বাতিল সহ বেশ 6টি দাবি তারা তুলে ধরেছে এবং সেই দাবি নিয়ে ভিতরে বৈঠক চলছে। এখানে শিক্ষা উপদেষ্টার কাছে তারা স্মারকলিপি দেওয়ার চেষ্টা করেছিলেন, যদিও আজকে অন্য একটি প্রোগ্রাম থাকার কারণে আজকে সেই অতিরিক্ত সচিবের সঙ্গে তারা এখানে বৈঠক করছেন। বৈঠকটি 1 ঘন্টা পার হয়েছে। গতকালকে থেকে আমরা দেখছিলাম যে কারিগরি শিক্ষার্থীদের যে আন্দোলন সেটি ঢাকা সহ প্রায় সব ক্ষেত্রেই ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সেই আন্দোলন ছড়িয়ে পড়েছিল। যে আন্দোলনের থেকে আজকে রেল ব্লকেট কর্মসূচির একটি ঘোষণা ছিল, যে কর্মসূচিকে তারা শিথিল করেছে সরকারের সঙ্গে আলোচনার জন্য। সরকারের সঙ্গে আলোচনার পরে কী ধরনের সিদ্ধান্ত আসতে পারে, যদি সরকার কোন কোন দাবিগুলোর বিষয়ে সরকার নমনীয় হতে পারে, সেই নমনীয় হওয়ার উপরে ভিত্তি করবে কী ধরনের সিদ্ধান্ত আসতে পারে, সেই সিদ্ধান্তের জন্য আসলে আরও কিছুক্ষণ অপেক্ষা করতেই হবে। তার কারণ হচ্ছে যেহেতু বৈঠকটি চলছে, সেই বৈঠকে ছাত্রদের যে প্রতিনিধি দল আছে তারা যে ধরনের দাবিগুলো তাদের পেশ করছে, সেই দাবিগুলো যদিও আগে থেকেই অনেকটা দাবি তাদের গতকাল থেকে দাবিগুলোর সম্পর্কে জানছিল, সেই দাবিগুলোই মূলত আবার শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তুলে ধরা হচ্ছে। যেহেতু সেই দাবিগুলোর প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ কারিগরি বিভাগ কী ধরনের সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ সিদ্ধান্তের সঙ্গে যদি তাদের সেই সিদ্ধান্ত ছাত্রদের যে দাবিগুলো যদি মৌলিক কিছু দাবিও যদি পূরণ হয়ে যায়, তখন ছাত্ররা যদি সেখান থেকে সন্তুষ্টি হয়ে যায়, তাহলে নিশ্চয়ই সেই তাদের যে কর্মসূচি চলছিল রেল ব্লকেট কর্মসূচি যেটি শিথিল হয়েছে, হয়তো সেদিকে আর যাওয়ার প্রয়োজনই হবে না। কারণ তখন সেক্ষেত্রে হয়তো এই যে সিদ্ধান্তগুলো গতকাল থেকেই তারা চেয়ে আসছিল, যদি সেই দাবিগুলো পূরণ হয়ে যায় তখন নিশ্চয়ই সিদ্ধান্তটা প্রত্যাহার হয়ে গেলে গতকালের যে জনদুর্ভোগ আমরা দেখেছিলাম রাজধানীতে এবং রাজধানী ছাড়াও ঢাকার বাইরের বিভিন্ন জায়গায়, কুমিল্লাতে দেখেছি আমরা, রংপুরে দেখেছি আমরা, সব জায়গাতেই কর্মসূচির আড়ালে এক ধরনের ভোগান্তির চিত্র হচ্ছিল। সেই সব দিক থেকেই হয়তো মুক্ত মিলবে এবং প্রত্যাশাই থাকে যে আসলে যদি যৌক্তিক দাবি যেগুলো আছে সেই যৌক্তিক দাবিগুলো যদি পূরণ হয়ে যায় তখন নিশ্চয়ই শিক্ষার্থীরা আর এই ধরনের কর্মসূচি যাবে না। কারণ গতকালকে তারা এক ব্রিফিংয়ে বলছিল যে আসলে তারা যৌক্তিক দাবি পূরণ হলে, অর্থাৎ তারা সরকারের বিপক্ষে শক্তি নয়, সরকারের পক্ষে থেকে সরকারের সঙ্গে নেগোসিয়েশন যদি সঠিকভাবে এগিয়ে নেওয়া যায়, সেক্ষেত্রে তারা চাইছে যেন খুব সহজভাবেই এই আন্দোলনটা সমাপ্তি ঘটুক। সেই আলোচনার ভিত্তিতে এখানে সচিবালয়ে 1 ঘন্টার বৈঠক চলছে। বৈঠকটি শেষ হওয়ার পরে ঠিক বোঝা যাবে কতগুলো দাবির বিষয়ে সরকার একমত হয়েছে কিংবা পুরো দাবি মেনে নেওয়া হলো কিনা। সব কিছু বিষয় নির্ভর করছে। হয়তো আর আধা ঘন্টা সময় লাগতে পারে বৈঠকের বিষয়টিতে। আমরা যতটুকু জেনেছি যে আধা ঘন্টার পরেই একটি ব্রিফিং হবে এবং সেখানে যে অতিরিক্ত সচিব আছেন তার সঙ্গে কথা বলতে পারবো আমরা, এবং শিক্ষার্থী যারা প্রতিনিধি আছে তাদের সঙ্গে হয়তো কথা বলার সুযোগ হবে। তখনই বুঝতে পারবো যে আমরা পরবর্তী যে পদক্ষেপ, পরবর্তী সিদ্ধান্ত, পরবর্তী ঘোষণা সবটাই হয়তো এখান থেকে কিছুটা হলেও পরিষ্কার হওয়া যাবে। সাব্বির। ধন্যবাদ নাসির আপনাকে। বিশ্বজুড়ে আলোচিত টাইম ম্যাগাজিনের এবারের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে অভিনন্দন জানিয়ে মার্কিন সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরশাসক ক্ষমতাচ্যুত হওয়ার পর গণতন্ত্রের দিকে দেশকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা রাখছেন ইউনূস। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ সাময়িকী টাইম ম্যাগাজিনের 2025 সালের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নাম রয়েছে লিডার্স ক্যাটাগরিতে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে বর্তমান রাজনৈতিক পরিবর্তনের সময় তার নেতৃত্বকে বিশেষভাবে স্বীকৃতি দেওয়া হয় এই তালিকায় স্থান দেওয়ার মাধ্যমে। আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী, সিনেটর ও ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টন অধ্যাপক ইউনূসের প্রশংসায় বলেন, ছাত্রদের নেতৃত্বাধীন অভ্যুত্থানে স্বৈরাচারী প্রধানমন্ত্রীর পতনের পর দেশকে গণতন্ত্রের দিকে নেতৃত্ব দিতে এগিয়ে আসেন মোহাম্মদ ইউনূস। বাংলাদেশকে নিপীড়নের অন্ধকার থেকে বের করে এনে মানবাধিকার পুনরুদ্ধার, জবাবদিহি নিশ্চিত সহ একটি ন্যায়ভিত্তিক মুক্ত সমাজ গঠনের ভিত্তি তৈরি করছেন।
শুধু অর্থনৈতিক খাতেই নয়, ডক্টর ইউনূস এই স্বীকৃতি পেয়েছেন সামাজিক পরিবর্তন ও মানবিক নেতৃত্বের প্রতীক হিসেবে। ছাত্র জনতার নেতৃত্বে গণ আন্দোলনের পর একটি স্বচ্ছ ও মানবিক নেতৃত্বের প্রত্যাশায় জাতি যখন আশাবাদী, তখন ডক্টর ইউনূস হয়েছেন গণতন্ত্রের পথ প্রদর্শক। টাইম ম্যাগাজিনের এই তালিকায় নেতাদের মধ্যে আরও রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শিনবাউম, ভেনিজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের মতো বিশ্বখ্যাত ব্যক্তিরা। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। গত কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এবার ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। গত 24 ঘন্টায় দেশের সবচেয়ে বেশি 58 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে রংপুরে। চলমান ধারা আরও 3 দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ। দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টির কারণে হতাহত বাড়তে পারে জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও শেষের দিকে কিছুটা বাড়তে পারে। নর্মালি কালবৈশাখী আমরা যেটা বৃষ্টিটা বলি নরওয়েস্টার, অর্থাৎ নর্থ ওয়েস্টটাকে মুভমেন্টটাকে মেঘটা এই কারণে নরওয়েস্টার বলে, এই প্রভাবটা আগামী আরও 2-3 দিন থাকবে। মোটামুটি সারা দেশে বৃষ্টি হবে। একদিকে যাত্রীর অভাব, অন্যদিকে নদীর নাব্য সংকট, দুয়ে মিলে বন্ধ হতে চলেছে বরিশালের সঙ্গে বিভিন্ন গন্তব্যের নৌরুট। প্রতি বছর ড্রেজিং করা হলেও জোয়ারের উপর নির্ভর করে চলছে নৌযানগুলো। নির্ধারিত সময় পল্টনে ভিড়তে না পারায় নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, বাড়ছে জ্বালানি খরচ। এমন অবস্থায় নৌপথ বাঁচানোর জোর দাবি লঞ্চ মালিকদের। বরিশাল থেকে শেখ শামীমের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। নদীবিধৌত অঞ্চল বরিশালে ছোট বড় মিলিয়ে 133টি নদী। ডুবোচর আর নাব্যতা সংকটে নদীগুলোর অবস্থা বেহাল। নদী রক্ষায় প্রতি বছর বিভিন্ন নদীতে ড্রেজিং করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। নদীর বালু সরাসরি নদীতে ফেলায় বছর ঘুরতে না ঘুরতেই নাব্যতা সংকটে লঞ্চ ভিড়তে পারছে না পল্টনে। আর এতে দুর্ভোগে যাত্রীবাহী লঞ্চ সহ পণ্যবাহী জাহাজ। ঢাকা, বরিশাল, পটুয়াখালী, ভোলা সহ বেশ কিছু রুটে প্রতি বছরই ড্রেজিংয়ের নামে ব্যয় হয়েছে কোটি কোটি টাকা। বরিশাল বন্দরটি নৌপথে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় এটি বাঁচানোর দাবি লঞ্চ মালিকদের। তারা ড্রেজিং নেয়, তারা প্যাকেজ নেয়। আমার যেই মাটি কাটে বাকি থাকে, আবার এক বছর কিছু কাটে, কিছু নদীতে ফেলে, আবার আগামী বছর আসবে, আবার দুটো ইনকাম হবে। মালিক সমিতির একটা প্রতিনিধি থাকতো, ড্রেজিং কি কতদূর হচ্ছে না হচ্ছে সেটা মাপার জন্য মালিক সমিতির প্রতিনিধি থাকতো। এখন ভাটায় কাটে, জোয়ারে মাপে, মানে 5 গুণ 6 গুণ টাকা তারা নিয়ে যায়, অথচ ড্রেজিং হচ্ছে না। এটা চর পড়ে যাচ্ছে নদীর মাঝখানে। এই চরগুলো যদি সুন্দর মতো কেটে পরিষ্কার করা হয় তাহলে আমাদের যাতায়াত পথটা খুব সহজ হবে। বরিশাল ঘাটের এই পল্টনের এইখানে ডুবাসর পলিমাটি পরে ডুবাসর হয়ে গেছে। এইখানে জাহাজ বেরাতে আমাদের কষ্ট হয়, জোয়ার বাটার উপর নির্ভর করা লাগে। অনেক সময় জাহাজের নিয়ন্ত্রণ হারায় ফেলেই। ভোলা নদীপথের রোডগুলোতে আপনি মরিয়ে গেছে, যেমন লাহারহাট থেকে টুঙ্গিবেড়িয়া সাইবেরাডের মাঝখানে লঞ্চ ঠেকতে আসি, টাইম লস হয়, যাত্রীর সাথে ঝামেলা হয়, টাইম মেনটেনমেন্ট করতে পারতেছি না, জ্বালানি খরচা বৃদ্ধি হয়, বিভিন্ন সমস্যার ভিতরে আমরা আছি। নদী বন্দরকে বাঁচাতে অচিরেই নতুন পরিকল্পনায় কাজ করা হবে বলে জানান বন্দর ও পরিবহন কর্মকর্তারা। খুব দ্রুত এই ড্রেজারগুলো আমাদের কর্তৃপক্ষ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই ধরনের যদি কোনো সিস্টেম আমাদের কিংবা অর্ডার এরকম থাকে তাহলে এটা আমরা ফলো করতে তো আমাদের সমস্যা নেই। এবার আরও টেকসই ও দৃশ্যমান ড্রেজিং হবে বলে আশা করছে ড্রেজিং বিভাগ। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, একবারে সব করতে গেলে সেক্ষেত্রে সরকারের এটা ফুয়েলের ব্যাপার আছে, সরকারের পরিকল্পনার ব্যাপার আছে, অনুমোদনের ব্যাপার আছে। তো যেইটা আগে দরকার প্রায়োরিটি বেসিসে, শুধু সেই অংশটুকুই আমরা কাজ করছি এখন পর্যন্ত। নদীর নাব্য রক্ষায় ড্রেজিং ও পুনর্খননের পাশাপাশি নদীর পাড় দখলমুক্ত করা জরুরি বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। সংবাদে নিচ্ছে একটি বিরতি, ফিরছে যখন আরো হচ্ছে। গাজা ইসরায়েলি বিমান হামলায় এক সাংবাদিক সহ 35 ফিলিস্তিনি নিহত, 1.5 বছরে প্রাণহানি ছাড়ালো 51,000। এবং রিয়াল মাদ্রিদকে কাটিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল আর্সেনাল, অন্য ম্যাচে বায়ার্ন ইন্টার মিলান 2-2 গোলে ড্র। আবার আমন্ত্রণ মোহনা সংবাদে, সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসের চিকিৎসকরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ডক্টর শামীম আল আজাদের বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগ প্রত্যাহার করে তার সাময়িক বরখাস্ত বাতিলের দাবি জানান। দ্রুত দাবি মেনে নেওয়া না হলে তারা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। এ সময় হসপিটালের আউটডোরে সকল চিকিৎসা সেবা বন্ধ রাখা হয়, ফলে রোগীরা হয়রানির শিকার হন। গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন কারখানা শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়েছে। সকালে শ্রীপুরের জৈনাবাজার এলাকায় HTF অ্যাপারেলস লিমিটেড কারখানা শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে। আন্দোলনরত শ্রমিকরা জানান, কারখানার 2 মাসের বেতন বকেয়া রয়েছে। বিষয়টি নিয়ে কারখানার কর্তৃপক্ষকে একাধিকবার জানানোর পরও কারখানার কর্তৃপক্ষ বিষয়টি সমাধানে কোনো রকম উদ্যোগ গ্রহণ করেনি। খুলনা বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত গ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামীকাল অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এবারই প্রথম খুলনা শহর, ঢাকা ও রাজশাহী কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। এবারে ভর্তি পরীক্ষায় 1109টি আসনের বিপরীতে অংশ নেবে 1,07,685 জন শিক্ষার্থী। এই হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বেন 97 জন শিক্ষার্থী। গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নিচ্ছে। নেত্রকোনার হাওরে বাতাসে দুলছে পাকা ধানের শীষ। তা কাটা মারাইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কৃষি বিভাগ জানিয়েছে, দুর্যোগের কবলে না পড়লে হাওরের পুরো ধান ঘরে তুলতে পারবেন কৃষক। মলয় রঞ্জন সরকারের প্রতিবেদন, আরও জানাচ্ছেন তাহসিন তারিন। নেত্রকোনার হাওরে চলছে বোরো ধান কাটা ও মারাইয়ের কাজ। জেলায় এবার মোট 1,85,460 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে হাওড়া অঞ্চলে আবাদ হয়েছে 41,075 হেক্টর। হাওর জুড়ে আগাম, উপসি ও হাইব্রিড জাতের ধান পাকায় কৃষকরা আনন্দের সাথে ধান কাটছে। পুরুষরা, মহিলারা সবাই ধান কেটে আনন্দের সাথে ধান কাটতেছে। তো দিন রাতে ধান কাটা চলতেছে, আমাদেরও দিন রাতে কাজ করতে হয়। এবার আবহাওয়া অনুকূলে থাকায় কাঠাপতি মোটা ও চিকন ধান বেঁধে 6 থেকে 10 মণ ধানের ফলন পেয়ে খুশি কৃষকরা। ধান এবছর আল্লাহর রহমতে মোটামুটি ভালো হয়েছে, ফলন ভালো হয়েছে। 200 মণ ধান বিক্রি করতে পারবো, আর যদি আল্লাহ বালালে তোলায় আর কি। আর 50-60 মণ ধান আমার কুড়া কি লাগবে। কৃষকদের সব ধরনের পরামর্শ দিয়ে সহায়তা করেছে কৃষি বিভাগ। ইতিমধ্যে হাওড়া এলাকায় আমাদের ধান কর্তন শুরু হয়ে গেছে। বুড়ো ফসলের ক্ষেত্রে কৃষক ভাইদের নিকট নতুন যে আগাম জাতগুলি আছে এবং ধান গবেষণা প্রতিষ্ঠানের যে উচ্চ ফলনশীল জাত, পাশাপাশি হাইব্রিড জাত, এগুলি মাঠ পর্যায়ে আমরা সম্প্রসারণ করেছি। পাশাপাশি ফসলগুলি আবাদের ক্ষেত্রে কৃষক ভাইরা যাতে সুষম মাত্রায় সার ব্যবহার করতে পারেন সেটিও আমরা নিশ্চিত করেছিলাম। জেলায় এবার 12,64,000 মেট্রিক টন ধান উৎপাদনের আশা সংশ্লিষ্টদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। IPL-এ দিনের একমাত্র ম্যাচে রাত 8টায় মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ। এদিকে বুধবারের ম্যাচে রাজস্থান রয়্যালস সুপার ওভার হারিয়ে দিল্লি ক্যাপিটালস। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম সুপার ওভারে রাজস্থান 2 উইকেট হারিয়ে 11 রান সংগ্রহ করে। দিল্লি 4 বলে সেই রান তুলে ফেলে। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 188 রান সংগ্রহ করে দিল্লি। জবাবে রাজস্থান 20 ওভারে 4 উইকেট হারিয়ে 188 রান তুললে ম্যাচ টাই হয়। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। প্রায় 15 বছর পর পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশ পাকিস্তান আলোচনায় গুরুত্ব পাচ্ছে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি ও শিক্ষা সংস্কৃতি। আলোচনার মাধ্যমে ঐক্যমত্য সনদ তৈরির প্রত্যয় কমিশনের বেশি ভালো করতে গিয়ে জন আকাঙ্ক্ষা স্থিমিত না করার আহ্বান বিএনপি। পলিটেকনিক শিক্ষার্থীদের রেল ব্লকেট কর্মসূচি স্থগিত, 6 দাবি নিয়ে সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক।
এবং দেশের বিভিন্ন স্থানে আগামী 3 দিন ভারী বৃষ্টি সহ বজ্রপাতের আভাস, সবাইকে সতর্ক থাকার আহ্বান আবহাওয়া দপ্তরের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকাল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন মোহনার ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।